আমেরিকা সফরে জনাব নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে যা যা অর্জন করতে চেয়েছিলেন সেটা আসলে অর্জিত হয়নি। ইনফ্যাক্ট এটা ভারতের মোদী নিজস্ব লোকও বলছেন, আমি আসবো সেই জায়গায়। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে একটা গোষ্ঠী আছে যারা মোদীকে সফল করতে চান। অনেক দিন থেকে বলছি এবং বলে যাব, যতগুলো ঘটনা ঘটবে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই। এর মধ্যে সর্বশেষ যখন বলেছি তারপর আরও বেশ কয়েকটা ঘটনা ঘটেছে, সেগুলোকে একত্র করে বলবো যে মোদী ট্রাম্পকে যে বয়ান দিতে চান, ট্রাম্পের হাতে যে অস্ত্র তুলে দিতে চান, মোদির হাতে সেই অস্ত্রটা আমাদের দেশে কিছু মানুষ তৌহিদি জনতা বলে পরিচিত করাতে চান নিজেদেরকে, তারা করছেন। এই শব্দটা তৌহিদি জনতা নিশ্চিতভাবেই আমরা বিশ্বাসী, গভীরভাবে ধর্মবিশ্বাসী যে মানুষ, সত্যিকারের যে ধর্মবিশ্বাসী মানুষ, তাদেরকে ইন্ডিকেট করছি না। এবং সত্যিকার ধর্মবিশ্বাসী মানুষ আসলে যা হচ্ছে সেটা করার কোনো কারণ নেই। এবং এই প্রসঙ্গে আমরাও কি ঠিকঠাক করছি, সরকার ঠিক করছে, বা আমাদের জেনুইন যেসব ধর্মগুরু আছেন যারা সত্যিকার অর্থেই ইসলামকে ধারণ করেন, ইসলাম প্রচার করতে চান মানুষের কাছে, তারাও কি সঠিক পথ অবলম্বন করছেন কিনা সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু যে বলছিলাম, ভারতের অভ্যন্তরেই ভারতের জনাব মোদীর অত্যন্ত কাছের মানুষ তিনিও সম্প্রতি একটা কথা বলেছেন, যেমন ব্রহ্মচেলানির একটা জিনিস একটু রেফার করতে চাই আমি। সেটা হচ্ছে 17 অগস্ট শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর আ কোয়াইট মিলিটারি কু ইন বাংলাদেশ। চেলানির এই কলামটা নিয়ে আমি কথা বলেছিলাম। চেলানিকে আমরা চিনি, আমি অন্তত দীর্ঘদিন থেকে তাকে চিনি। তিনি প্রজেক্ট সিন্ডিকেট সহ বিভিন্ন জায়গায় লেখেন এই অঞ্চলের জিওপলিটিক্স নিয়ে, এবং বলা বাহুল্য তার ভাষ্যমতে দুনিয়ার সব কিছুর কেন্দ্রবিন্দু ভারত হতে হবে। আমেরিকা সহ দ্য হোল ওয়ার্ল্ড তাদের যাবতীয় পরিকল্পনা এবং স্ট্র্যাটেজি ভারতকে কেন্দ্র করে নির্ধারণ করতে হবে, এই ধরনের একটা টোন তার কথার মধ্যে অ্যাটলিস্ট আমি পাই। যাই হোক, সেই চেলানি যেটা করেছেন, তিনি একটা টুইট করেছেন, যে টুইট আসলে আমাদের দেশেও কেউ যখন ভারতের ট্রাম্প মোদীকে বাংলাদেশ সম্পর্কে কী বলেছেন, নানান কনফিউশন দেখেছেন, সেটা নিয়ে খুবই ক্ষুব্ধতা দেখিয়েছেন। এবং আদতে যে বাংলাদেশ প্রসঙ্গে কিছু হতে পারেনি সেই টুইটে এক্সে এটা খুব স্পষ্ট। তিনি বলছেন একটা জয়েন্ট স্টেটমেন্টে বাংলাদেশ নাকি ভায়োলেন্ট জিহাদিজমে ঢুকে যাচ্ছে, সেটা কোনো রিফ্লেকশন নাই। পাকিস্তানের সাথে ক্রস বর্ডার টেরোরিজম নিয়ে কিছু আলাপ টালাপ আছে, কিন্তু এখানে নাই। সেটা হচ্ছে, যদিও ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন, তিনি মাইনরিটির সিকিউরিটি নিয়ে টুইট করেছিলেন, সেটা এখন আর এখানে নাই। বরং মোদির প্রেজেন্সে এই যে বাংলাদেশে ডিপ স্টেট কাজ করেছে, সেটাও বরং তিনি নাকচ করে দিয়েছেন। এখানে বলা হচ্ছে যে অন্তত মাইনরিটির ক্ষেত্রে কিছু উল্টোপাল্টা হচ্ছে, এই ধরনের কিছু একটা যদি জয়েন্ট স্টেটমেন্টে থাকতো। আমি গতকাল সকালের ভিডিওতেই বলেছি, জয়েন্ট স্টেটমেন্টে বাংলাদেশ স্পেসিফিক দূরে রাখুক, যে এই অঞ্চলে ভারত মোড়লগিরি করবে বা বাংলাদেশ বা এই অঞ্চলের মাইনরিটি নিয়ে এটা সেটা করা হবে, এগুলো কিছুই ছিল না। চেলানি খুবই হতাশ। সো চেলানির হতাশা দেখে বোঝা যায়, এমনকি এই যে হাতে তুলে দিচ্ছে নাকি মোদির হাতে, উনি আসলে এই প্রশ্নটার জবাব মোদির হাতে ছেড়ে দিয়েছেন। এগুলো ফান্টানো করেছেন, শত বছর ধরে ভারত এগুলো করছে, আমি পড়ছি। চেলানি বুঝতে পেরেছেন এইটা আমাদের জন্য একটা বেশ বড় বিজয়। কিন্তু যে বলছিলাম, আমাদের বিজয়টা রাখতে পারবো না, কারণ আমি গতকালই বলেছি যে জয়েন্ট স্টেটমেন্ট ছিল, দুজন যখন ইন্টারভিউ করছি, সাংবাদিকদের সামনে প্রেস কনফারেন্সে কথা বলছিলেন, তখন ট্রাম্পের একটা কথা ওয়াজ অ্যালার্মিং, এবং আমরা ঠিক ওই লাইনে হাঁটছি। লেটেস্ট ঘটনাগুলোর কথা যদি বলি, সেটা হচ্ছে টাঙ্গাইলে হেফাজতের আপত্তিতে লালন স্মরণোৎসব বন্ধ। এখানে একটা কথা খুব জরুরি, এখানে হেফাজতের আপত্তিতে ক্লিয়ারলি বলা আছে, এখানে ঠিক কোনো রকম একটা ব্যানার যাতে তৌহিদি জনতা লেখা থাকে তা না, এটা কিন্তু সিস্টেম্যাটিক ব্যাপার। আমি একটু পেছনে যেতে চাই। 23 নভেম্বর নারায়ণগঞ্জে হেফাজতের আপত্তির মুখে বন্ধ নারায়ণগঞ্জের লালন মেলা, এটা 23 নভেম্বর হয়েছে। এটাও হেফাজতকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। যোগ করি, ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর, বসন্ত বরণ অনুষ্ঠান স্থগিত। এখানে একটু যোগ করে রাখতে চাই, একজন উপদেষ্টাও, যাদেরকে নিয়ে আমরা এই বিষয়গুলোতে অভিযোগ করি, তার বাইরের মানুষ, কিন্তু তিনিও একটা মন্তব্য করেছিলেন, সেটাও তামাশা বলেছিলেন, এবং এটা সংস্কৃতির অংশ নয়, এই ধরনের আলাপ এনেছিলেন। তখনই বলেছিলাম এই আলাপগুলো, এই আইডিওলজিক্যাল আলাপগুলো এই মুহূর্তের সময় না, কিন্তু আনা হয়েছে, সেটা একটু স্মরণ করে রাখবো। শুধু ঢাকার বাইরে না, বাধার মুখে বাতিল উত্তরায় বসন্ত উৎসব। কিছু লোক গিয়ে বলছে বসন্ত উৎসব করা যাবে না, তাই করা গেল না।
গতকালের খবর, টাঙ্গাইলে ফুলের দোকানে তৌহিদি জনতার ভাঙচুরের আতঙ্কে ঘুড়ি উৎসব বন্ধ। এখানেও ঘুড়ি উৎসব বন্ধ করার জন্য হুমকি দেওয়া হয়েছে এবং সেটা বন্ধ হয়ে গেছে। আরেকটা জিনিস, বিভৎস ব্যাপার, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ হলের নাম পরিবর্তন। শেখ মুজিব এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা ইত্যাদির নাম পাল্টানো দরকার, কিন্তু আমি একটু পড়ি আরও কিছু পরিবর্তন। সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন 1, জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন 2, জীবনানন্দ দাস একাডেমিক ভবনের নাম একাডেমিক ভবন 3, এভাবে করে পাল্টানো হচ্ছে। বহুজনের নামে পাল্টে তারা, মানে যেগুলো মুজিবের সাথে রিলেটেড সেগুলো পাল্টাতে পারেন। এর মধ্যে এরকম শুধু বাংলাদেশে জগৎ বিখ্যাত বিজ্ঞানী তাদের নামও পাল্টে সরিয়ে ফেলা হয়েছে। এটা নিশ্চিতভাবেই তৌহিদি জনতা নয়, একটা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। প্রত্যেকটা আগে যা যা বলেছি নিউজ হয়েছে, এইটাও বললাম যে কেউ সার্চ করে দেখবেন। এই যে আনন্দবাজারে শুধু মুজিব নন, খুলনায় বাদ লালন সাঁই, সত্যেন বসু, জগদীশচন্দ্র এবং জীবনানন্দ, এসব ঘটছে। এর সাথে যোগ করি, আবার একটু পেছনে যাওয়া দরকার আছে, একটু যদি ক্রনোলজিক্যালি যাই, বই মেলাতে তসলিমা নাসরিনের নিষিদ্ধ নয় এমন একটা বই নিয়ে তুলকালাম ঘটে গেল, দোকান বন্ধ করতে হলো, প্রকাশক হামলার মুখে পড়লেন, প্রশাসন নিজেও উস্কানি দিয়েছেন, তিনিও হামলা করতে গিয়েছিলেন। কিন্তু আমি বলেছি তারপরও এটাকে ঘিরে আগের দিন ধরে মব তৈরি করা হয়েছে এবং মুহূর্তে মুহূর্তে সেটা ভারতের মিডিয়ায় চলে যাচ্ছিল। মাজার ভাঙা, বাউল গান বন্ধ, মেলা বন্ধ, আরও অনেক হয়েছে। আমি মাত্র দুটো বললাম, কিন্তু এই দুটো যেটা পড়লাম এটার সাথে হেফাজতে ইসলাম একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা এদেরকে জানি। এটা জাস্ট কোনো রকম ঠিকানা ছাড়া কোনো মবের মতো না, তারাও আছেন। মেলা বন্ধ হয়েছে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ হয়েছে, মাজার ভাঙা তো হয়েছেই, অভিনেত্রীরা দোকান উদ্বোধন করতে যেতে পারেননি। সো কতগুলো আমরা চাই, আসলে কতগুলো উদাহরণ দরকার। এটা অসংখ্য, এটা বিরাট, এই সংখ্যাটা অকল্পনীয় রকম বড়। সুতরাং আমাদেরকে এই ব্যাপারটা একটু মাথায় রাখতেই হবে যে এই সবগুলোকে যদি একত্র করে, ঘটনা কিন্তু অনেক ঘটে গেল। তার মানে বাংলাদেশে এখন জঙ্গিরা মাথাচাড়া দিচ্ছে, এক্সট্রিমিস্টরা মাথাচাড়া দিচ্ছে। ডক্টর ইউনূসের সরকার আদতে এক্সট্রিমিস্টদের পতন ঘটিয়ে দেয়া, শেখ হাসিনাকে পতন ঘটিয়ে ডক্টর ইউনূসকে বসিয়েছে, সেই রকম একটা সরকার ক্ষমতায় আছে। এই ন্যারেটিভ তৈরি করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যথেষ্ট মাল মশলা এখন আমাদের শত্রুদের হাতে, আওয়ামী লীগ, সেটা ভারত, সবার হাতে আসলে আছে এবং দেশের ভেতরে কেউ বা অনেকেই এটা তুলে দেওয়ার চক্রান্ত করছে, ফর শিওর। আমি গতকালই বলেছিলাম, আমি আবার বলছি, আপনারা যে কেউ হোয়াইট হাউসের ওয়েবসাইটে গেলেই, এই ইউটিউব চ্যানেলে গেলেই এই প্রেস কনফারেন্সটা পাবেন। সেখানে ডোনাল্ড ট্রাম্প খুব ক্লিয়ারলি বলছে তিনি মোদির সাথে সারা বিশ্ব এবং আমাদের এই অঞ্চলে ইসলামিক এক্সট্রিমিজম ফাইট করবেন, কমব্যাট করবেন, উগ্র ইসলামী জঙ্গিবাদকে ফাইট করবেন মোদিকে সাথে নিয়ে। এবং আমাদের মনে রাখা দরকার, যতই বাংলাদেশ নিয়ে এখন উনি শান্ত থাকুন না কেন, বাংলাদেশে যদি এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি করতে পারে এবং এটা বাড়াতে পারে, আস্তে আস্তে আরও বড় করে তুলতে পারে, এটা দিনের শেষে আমেরিকার কাছে পৌঁছে যাবে। আমরা কেউ বলবো যে আমেরিকাকে পাত্তা দেওয়ার কি আছে, কেউ বলেনও আমেরিকা তো বাংলাদেশে শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়া থেকে সরে এসেছিল, কিন্তু আমরা তো শেখ হাসিনাকে ফেলে দিতে পেরেছি। কিন্তু না, আমরা আমেরিকা যদি আমাদের খুব বিরুদ্ধে যায়, বাংলাদেশকে যদি ওই ধরনের টার্গেট করে, আমাদের বিপদ আছে। আমাদের নিশ্চয় মনে আছে বিএনপির আগের সরকারটা, সর্বশেষ যে সরকার 2001-06 সময়ে নানা রকম ইম্যাচিওর কাজ হয়েছিল এবং বিএনপি সরকারও খুব ম্যাচিওরলি সেগুলো ডিল করতে পারে নাই। তার মাসুল বাংলাদেশ কি দিয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে। কেউ বলেন যে 9/11-এর পর আমেরিকাতে 9/11 যখন ঘটলো, তখন গ্লোবালি এই ইসলামিক টেররিজম, ইসলামিক এক্সট্রিমিজমের একটা বাজার ছিল, সেই বাজারটা এখন আর নাই। আমি এটা একেবারে সঠিক বলে মনে করি, এটা অনেক কমেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আছে। আর সবচেয়ে বড় কথা, ট্রাম্প কিন্তু খুব ইসলামোফোব মানুষ। তার সামনে যদি এগুলো ঠিকঠাক মতো প্রেজেন্টেড হতে হয়, সাথে যোগ করব তার অ্যাডমিনিস্ট্রেশনে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত। এমনকি এই অঞ্চল যিনি দেখাশোনা করবেন, সেই আন্ডার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যিনি আগে আমাদের এখানে ডোনাল্ড লু ছিলেন বাইডেনের সময়, সেই জায়গায় পল কাপুর, ভারতীয় বংশোদ্ভূত। ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছেন, সেনেট হিয়ারিং পার হলেই তিনি এই দায়িত্ব পাবেন। তুলসী গাবার্ডের কথা বলছি, আরও অনেক ইন্ডিয়ান বংশোদ্ভূত মানুষ ওখানে আছে। বাংলাদেশে সব শেষ হয়ে গেল, সব জঙ্গিরা নিয়ে গেল, হিন্দুরা এবং আদার মাইনরিটিস আর ইন সিরিয়াস ডেঞ্জার, এই ধরনের আলাপ
বা ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার জন্য প্রচুর মানুষ আছে। দুটো ক্ষেত্রে আমি চরম ব্যর্থতা দেখি। একটা হচ্ছে আমাদের দিনের শেষে এগুলো সব সরকারকে করতে হবে, মানে ফুটবল খেলা 3টা বন্ধ হলো আর কয়েকশো ফুটবল খেলা হয়েছে মেয়েদের, ওটা যুক্তি না। ওই 3টাই নিউজ হয় এবং জনগণ দেখতে চায় ওইসবের ক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নিচ্ছে। 80-85 মাজার ভাঙলো, কতশো মাজার ঠিক আছে, এটা কোনো যুক্তি না। যুক্তি হচ্ছে একটা মাজারও যদি ভাঙে সেখানে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা দেখানো। ভালোবাসা দিবসে ফুলের দোকান ভাঙা হয়েছে, স্টেপ নিয়ে দেখাতে হবে, স্টেপ নিয়ে দেখাতে হবে যে আমরা এটার জন্য এই করেছি। যখন হিন্দুদেরকে নিয়ে ভারত ন্যারেটিভ করতে চেয়েছিল প্রচুর, তখন আমরা দেখেছি প্রেস উইং থেকে ধরে ধরে কেস বাই কেস, কতগুলো কেস হয়েছে, মামলা হয়েছে, কতজনকে ধরা হয়েছে, গ্রেফতার হয়েছে, এগুলো জানানো হয়েছিল। এগুলো প্রত্যেকটা ঘটনায় দরকার ছিল এসব কাজ করা, বাট নাথিং ইজ হ্যাপনিং, কোথাও না। ফলে যেটা হয়েছে 2-4 জন 5 জন গিয়েই হুমকি দিয়ে বন্ধ করে দিতে পারছে যে কোনো কিছু। সো সরকারের অক্ষমতা এবং অথর্বতাই প্রধানতম দায়ী, কারণ দিনের শেষে দেশ চালাবে সরকার। 6 মাস পরে এসে সরকার আমরা অনভিজ্ঞ, আমাদের একটু বুঝতে সময় লাগছে, এগুলো বলার কোনো স্কোপ নাই, আমরা বিপদে পড়ে যাচ্ছি। কোনো সন্দেহ নাই আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আমাদের দায়িত্ব না নিতেন, আমাদের ডিজাস্টার হয়ে যেত। অন্তত লিস্ট সিকিউরিটি ভারত যা করতে পারতাম না, টিকিয়ে রাখতে পারতাম না। কিন্তু একই সাথে এটাও সত্য, তার নেতৃত্বের সরকারের এখন যে অক্ষমতা এবং অথর্বতা আমরা দেখছি, এটা আমাদের ভয়ঙ্কর বিপদ বাড়াচ্ছে। আর শুরুতে একটা কথা বলেছিলাম, আমি যেটা এক্সপেক্ট করব, আমাদের যারা সত্যিকার ধর্মগুরুরা আছেন, যারা ধর্মকে গভীরভাবে বোঝেন, মানেন, মানুষের কাছে স্প্রেড করেন, তারা এই বিষয়গুলোর বিরুদ্ধে যদি দাঁড়ান তাহলে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। মাজার ইসলামের একটা ভার্সন, মাজারে যাওয়া, মাজারের কাছে মানে এটাকে প্র্যাকটিসের পার্ট করার বিরুদ্ধে আছেন। আর এটাও আমি মানতে প্রস্তুত, আমরা জানি প্রচুর মাজার আছে অত্যন্ত অপরাধ হয়, মাদক আছে, এটা আছে, সেটা আছে, সব কিছু আছে, কিন্তু কোনোটাই আমরা নিজে গিয়ে ভেঙে দেওয়ার মতো কোনো রকম কোনো রাইট আমাদের নাই, যেটা ধর্ম পারমিট করে না, স্টেটের আইন তো বটেই। এই ব্যাপারগুলো বা অন্যান্য জায়গায় যা যা হচ্ছে, যে যে দিবস পালন, ওটা সংস্কৃতির মধ্যে কি মধ্যে না, ওটা ইসলামের মধ্যে কি মধ্যে না, এটা যদি বন্ধ হতে পারে, এগুলোর প্রচুর ক্যাম্পেইন হতে পারে, প্রচুর আলোচনা হতে পারে। আমাদের প্রচুর ধর্মগুরুদের ওয়াজে আমি দেখেছি এসব নিয়ে আলাপ করছেন। হ্যাঁ, এগুলো এভাবেই আলাপ হবে, প্রত্যেকে তার তার মতো করে করবেন। কিন্তু যা ঘটছে, আমি চাই, আমি এক্সপেক্ট করি এগুলোর বিরুদ্ধে খুব কঠোর অবস্থান, কেউ একেবারেই কেউ দাঁড়াচ্ছেন না তা বলছি না, কঠোর অবস্থান নেয়। জেনুইন তৌহিদি জনতা যারা আছেন, জেনুইন তৌহিদি জনতা, তারা সকল তৌহিদি জনতার বিরুদ্ধে দাঁড়ানো দরকার বলে আমি মনে করি। আমাদের বিপদ কিন্তু খুব সিরিয়াসলি বাড়ছে এবং ভবিষ্যতে এই রিলেটেড কোনো প্রবলেম যদি হয়, মূল বিপদে আসলে তারাই পড়তে যাবেন, এটা একটু তাদের মাথায় রাখা দরকার। আমাদের আগের একটা এক্সপেরিয়েন্স, বিএনপির আগের সময়টার কথা বললাম, কারণ মাথায় নেই, মাথায় রাখা দরকার। আমরা যে ধরনের একটা ভোলেটাইল জিওপলিটিক্যাল সিচুয়েশনে পড়েছি, পৃথিবী যে ধরনের ভোলেটাইল জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, সতর্ক না থাকলে আমাদের মহাবিপদ আছে। আমি কেউকে এটা ঠিকঠাক মতো রিয়েলাইজ করতে দেখছি বলে মনে হয় না, এবং আমি খুব বিশ্বাস করি এই সোকল তৌহিদি জনতার মধ্যে আওয়ামী লীগ এবং ভারতের চর এবং দালালে ভরে গেছে। কিন্তু আমরা দেখে শুনে এই জিনিসটাকে ঠিকঠাক করতে পারছি না, রোধ করতে পারছি না। আমাদের বিপদ আসবেই যদি আমরা না পারি এটা করতে।